China is ready for war. The latest generation of Chinese weapons seen on display, designed to win any future conflict. চীন তাদের ৮০তম বিজয় দিবসে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজের আয়োজন করে, যেখানে ভয়ঙ্কর সব গোপন অস্ত্র প্রদর্শনী দেখিয়ে চীন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সেই সঙ্গে আমেরিকার সাম্রাজ্যের অবসানের কিছুটা ইঙ্গিতও দিয়ে রেখেছে। যে অস্ত্রটি আমেরিকার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটি হলো চীনের DF-5C ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM। প্রায় ২০,০০০ কিলোমিটার রেঞ্জের এই মিসাইল একসাথে ১২টি ভিন্ন ভিন্ন টার্গেটে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। শব্দের গতির ৫ গুণ দ্রুত গতিতে ছোটা এই ব্যালিস্টিক মিসাইল কয়েক সেকেন্ডের মধ্যেই কোটি কোটি মানুষের প্রাণ নিয়ে নিতে পারে। ডংফেং 5C মিসাইলটি চীন প্রথমবারের মতো বিশ্বের সামনে উন্মোচন করেছে এই বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে। বলা যায় এটি আমেরিকার মূল ভূখণ্ডে কোনো বাধা ছাড়াই আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের ধারণা এই মিসাইলটি বিশেষভাবে আমেরিকাকে টার্গেট করে তৈরি করা হয়েছে। DF-5C ছাড়াও চীন এই কুচকাওয়াজে বিশ্বের সামনে ৭০টিরও বেশি অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করেছে, যার মধ্যে ৪৭টি ছিল একেবারে নতুন, যেগুলো এতদিন গোপন রাখা হয়েছিল। চীনের এই মহা ইভেন্ট থেকে আমেরিকা স্বাভাবিকভাবেই চমকে গেছে। ট্রাম্প তার পার্সোনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল সাইটে ট্রাম্প পোস্ট করে, ভালো কথা, এত বড় প্যাড করতেছো, কিন্তু শি জিনপিংকে উত্তর দিতে হবে তোমরা কি আমেরিকাকে ধন্যবাদ দিয়েছো কিনা, কারণ তোমাদের স্বাধীনতার জন্য আমেরিকা তোমাদেরকে বিপুল পরিমাণের সমর্থন এমনকি রক্ত দিয়ে সাহায্য করেছিল। তোমাদের স্বাধীনতার জন্য আমেরিকান সোলজার্সরা তাদের জীবনকে স্যাক্রিফাইস করেছিল। সো তোমরা তোমাদের এই বিজয় দিবসের প্যারেডে তাদেরকে স্মরণ রাখা উচিত ছিল। চীনের এই মহা প্যারেড আয়োজন নিয়ে ট্রাম্প শি জিনপিং এবং চায়নাকে থ্যাঙ্কস দিচ্ছে একদিকে, আবার অন্যদিকে এই প্যারেডে উপস্থিত হওয়া গেস্টদেরকে হুমকিও দিচ্ছে ওপেনলি। ট্রাম্প বলতেছে কিং জং উন এবং ভ্লাদিমির পুতিনকে আমার অভ্যর্থনা জানান, কারণ আপনারা আমেরিকার এগেইনস্ট কনস্পিরেসি ষড়যন্ত্র করছেন। ৫ তারিখের আরেক পোস্টে ট্রাম্প খুব আক্ষেপের সাথেই বলে, মনে হচ্ছে আমরা রাশিয়া এবং ইন্ডিয়াকে সবচাইতে ডিপেস্ট ডার্কেস্ট চায়নার কাছে হারিয়ে ফেলেছি। সো এই প্যারেড এবং প্যারেডে উপস্থিত হওয়া গেস্টদের নিয়ে ট্রাম্পের জ্বালা পোড়াই বলে দিচ্ছে হোয়াট হ্যাভ চায়না ডান সো ফার। কিন্তু এই জায়গাটা চায়না একদিনে বা ওভারনাইট অ্যাচিভ করেনি, যেখানে চায়না ওয়ার্ল্ডের গ্রেট সুপার পাওয়ার আমেরিকাকে শুধু ইকোনমিক্যালি না বরং সামরিক দুই দিক থেকে বর্তমানে চ্যালেঞ্জ করছে। আজ থেকে জাস্ট ২ বছর আগে এমন কিছু ইঙ্গিত দিয়েছিল শি জিনপিং, যেটার একটা প্রতিফলন এই প্যারেডকে বলা যেতে পারে। ২০২৩ সালের মার্চ মাসে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে শি জিনপিং রাশিয়া ভিজিট করেন, আর সেই ভিজিট শেষে একদম শেষ করে চলে আসার সময় দরজায় দাঁড়িয়ে শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছিল যে গত ১০০ বছর হয়নি এমন একটি পরিবর্তন আসতে চলছে এবং আমরা দুইজনে মিলে এই পরিবর্তনটা করতেছি বা আমরা দুইজনে মিলে এই পরিবর্তনটা পরিচালনা করছি। তখন পুতিন শির হাত এভাবে চেপে ধরে বলে ইয়েস আই অ্যাগ্রি, মানে আমি একমত। এবং তখন পুতিন শি জিনপিংকে তার খেয়াল রাখতে বলে। Сейчас перемены, которые не было в течение 100 лет. Как вместе двигаем эти перемены. Берегите, пожалуйста, дорогой друг. সে এবং পুতিনের এই ক্লিপটি তখন মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সকল ধরনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় এবং আলোচনা হয়, এবং সবার মধ্যে এই প্রশ্ন জাগে যে কি এমন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সে। তখন ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অ্যানালিস্ট বা বিশ্লেষকরা এটাকে চীনের নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেখানে আমেরিকার উপর চীনের নিউ ওয়ার্ল্ড অর্ডারের ইঙ্গিত হিসেবে বিশ্লেষণ করে, এবং শিয়ের ওয়ান্স ইন এ সেঞ্চুরি চেঞ্জের যেই আভাস সেটারই একটা ঝলক বলা যায় এই মিলিটারি প্যারেড। এই প্যারেড ছিল চীনের ৮০তম বিজয় দিবসে চীনের পিপলস লিবারেশন আর্মি PLA এর আয়োজন করা এখন পর্যন্ত সবচাইতে বড় সামরিক কুচকাওয়াজ। এই বিগ ইভেন্টে শি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং কিং জং উন সহ ২০ জনেরও বেশি বিশ্বনেতা অংশ নিয়েছিল। ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম ৫০,০০০ প্লাস দর্শক অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে পরিচালিত হওয়া এই কুচকাওয়াজে নজর ছিল বিশ্বের সমস্ত রাজনৈতিক নেতাদের, বিশেষ করে পশ্চিমা নেতাদের। পশ্চিমাদের এত নজরদারির কারণ হলো আমেরিকার যে সাম্রাজ্যবাদী ওয়ার্ল্ড অর্ডার সেটার অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠেছে লাস্ট কয়েক দশক ধরে চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়া। এই ৩টা দেশে যখন চীনের এই প্যারেডে অংশ নেয়, এটা পশ্চিমাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। কেননা ট্রাম্প ক্ষমতা আসার পর তার বিতর্কিত কিছু নীতির কারণে আমেরিকা তার খুব ক্লোজ মিত্রদেরকেও হারাচ্ছে। দু একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ট্রাম্প ক্ষমতা আসার পর ইন্ডিয়ান নাগরিকদেরকে পায়ের শিকল বেঁধে দেশে পাঠিয়ে দিচ্ছে, ইন্ডিয়ার উপর একের পর এক ট্যারিফ লাগাচ্ছে, 2 গুণ 3 গুণ ট্যারিফ লাগাচ্ছে। অথচ এই ট্রাম্পকে আমেরিকার ক্ষমতায় দেখার জন্য নরেন্দ্র মোদী বা ইন্ডিয়া কি না করেছে। টু মেক আমেরিকা গ্রেট अगेन the words of candidate Trump, अब की बार ट्रम्प सरकार। नमस्ते ट्रम्प, नमस्ते ट्रम्प, नमस्ते ट्रम्प। मैं 130 करोड़ भारतीयों की तरफ से प्रेसिडेंट ट्रम्प को निमंत्रित करता हूं। फ्रेंड्स, I present to you my friend, India's friend, the President of
the United States of America, Mr. Donald Trump, हम सब खड़े होकर के नमस्ते ट्राम्प। এত কিছু করার পরে মোদি যখন ট্রাম্পের দেহ এবং মন কোনোটাই পায় নাই, তখন দৌড়ে ছুটে গেছে তার অকথিত শত্রু চীনের কাছে। প্রায় 7 বছর পর মোদি চীন সফরে গিয়ে শীতল সম্পর্ক উষ্ণ করার চেষ্টা করে। মোদি সেই সফরে যোগ দেন এসসিও শীর্ষ সম্মেলনেও। আর সেটার ছবি ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লিখে, আমরা বোধহয় চীনের কাছে ভারত এবং রাশিয়াকে হারিয়ে ফেলেছি। সো এটা আমেরিকার জন্য স্পষ্ট সংকেত যে চীন কত দ্রুত গতিতে তাদের টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে নয় বরং সামরিক দিক থেকেও আমেরিকাকে পরাজিত করে নেক্সট সুপার পাওয়ার হতে চায় চীন, যেখানে চীন তাদের নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করতে চায়। চীনের এই টর্নেডো গতিতে সুপার পাওয়ার হওয়ার দিকে এগিয়ে যাওয়া আমেরিকার জন্য যেমন টেনশনের, বাংলাদেশের জন্য ঠিক একইভাবে টেনশনের। এখন আপনি বলতে পারেন বাংলাদেশের জন্য কেন টেনশনের হবে? বাংলাদেশ আর চীন তো খুব ভালো বন্ধু। অন্ততপক্ষে আমেরিকা সুপার পাওয়ার হওয়ার চাইতে চীন যদি সুপার পাওয়ার হয় সেটা বাংলাদেশের জন্য লাভজনক, হুইচ ইজ ফ্যাকচুয়ালি ট্রু। কিন্তু দেখার বিষয় হচ্ছে আপনি আপনার বন্ধুকে কিভাবে ইউটিলাইজ করতেছেন বা বন্ধুর থেকে কতটুকু সুযোগ সুবিধা আদায় করে নিতে পারতেছেন, বন্ধুকে কত ভালোভাবে কাজে লাগাচ্ছেন। বাংলাদেশের জন্য কেন সেটা বলি। আপনি দেখেন ইসরায়েল যদি সুপার পাওয়ার আমেরিকার প্রক্সি নিয়ে গাজা, ইরান, কাতার সহ বিশ্বের যে কোনো দেশে হামলা চালাতে পারে। এরপর আসেন রাশিয়া যদি তার সামরিক সুপিরিয়রিটির কারণে ইউক্রেনের বিশাল অংশ দখল করে নিতে পারে, ইউক্রেনের বিশাল অংশে যুদ্ধ চাপিয়ে দিতে পারে, সেক্ষেত্রে চায়না যদি সেভাবে সামরিক সুপিরিয়রিটি অর্জন করে এবং টপ লেভেলে গিয়ে পৌঁছায়, তাহলে চায়নাও যে তাইওয়ান সাথে করে সাউথ চীনা সি, এরপরে ইন্দো চীনা কনফ্লিক্টের যে বর্ডার আছে সেটা নিজেদের আওতায় নিয়ে নেবে না, সেটার গ্যারান্টি কি? এখন ভারতের কি সেই টেনশন নাই? ডেফিনেটলি আছে। ভারত ও চীনের সম্ভাব্য আক্রমণকে মোকাবেলা করার জন্য নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। যেখানে 2021-22 ফাইন্যান্সিয়াল ইয়ারে ভারতের মিলিটারি বাজেট ছিল $58 বিলিয়ন, সেখানে 2025-26 FY-তে বাজেট ধরা হয়েছে $79 বিলিয়ন। চীনকে প্রোটেক্ট করতে গিয়ে চীনের মতো এরকম শক্তিশালী সকল অস্ত্র যদি ইন্ডিয়ার মতো হিন্দুত্ববাদী আগ্রাসী একটা দেশ অ্যাচিভ করে ফেলে, তাহলে ইন্ডিয়ার বর্ডারের সকল দেশ, স্পেশালি বাংলাদেশের জন্য এটা হবে সবচাইতে বড় ওয়েক আপ কল। সেদিক থেকে বাংলাদেশের প্রিপারেশন কোন জায়গায় সেটা যদি একটু এলাবোরেশন দেই, একদিকে চীন অত্যাধুনিক 5ম প্রজন্মের J-20 ফাইটার জেট উড়াচ্ছে, J-35 স্টেলথ ফাইটার পরীক্ষা করছে, 6ষ্ঠ প্রজন্মের ফাইটার প্রোটোটাইপ তৈরি করছে, সেখানে ভারত আজ 4.5 জেনারেশনের বিমান তৈরি করছে। অন্যদিকে বাংলাদেশ কোনো বিমান তৈরি করা তো দূরে থাক, 4র্থ প্রজন্মের একটা বিমান কিনতে পারতেছে না বিকজ অফ ইন্ডিয়ান বাধা। ইন্ডিয়ার বাধার কারণে 4র্থ প্রজন্মের একটা বিমান কিনতেও পারতেছে না। যেখানে চীন 60 ফিট লম্বা আর্মামেন্ট সাবমেরিন প্রদর্শন করছে, যেখানে ভারত আজ জার্মানি থেকে বিশ্বের সবচেয়ে আধুনিক ডিজেল অ্যাটাক সাবমেরিন টাইপ 214 প্রযুক্তি সহ কিনছে। সেখানে আমরা চীন থেকে 30 থেকে 40 বছর পুরনো অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সাবমেরিন অপারেট করছি। যেখানে চীন তার দেশীয় ড্রোনগুলোকে এআই এর সাহায্যে ফাইটার জেটের সাথে একত্রে উড়াচ্ছে। সেখানে ভারত $3.5 বিলিয়ন দিয়ে আমেরিকা থেকে 30টি MQ-9 ড্রোন কিনেছে এবং নিজ দেশে বিভিন্ন মডেলের ড্রোন তৈরি করছে। সেখানে আমাদের অবস্থার কথা বলে আর লজ্জা না বাড়াই, আমরা আগেও বলেছি, ইভেন এখনো বলছি, আমাদের দেশের সামরিক, অর্থনৈতিক, বাণিজ্যিক এবং ডিপ্লোম্যাটিক সব দিক থেকে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে ইন্ডিয়া। সো এর জন্য আমাদের ইন্ডিয়া কিংবা চায়নার মতো অতটুকু মিলিটারি শক্তিশালী হওয়ার দরকার নাই। আমরা আমাদের অন্ততপক্ষে ততটুকু ডিফেন্স ক্যাপাবিলিটি থাকা দরকার যতটুকু ডিফেন্স ক্যাপাবিলিটি হলে আমরা সম্ভাব্য শত্রুর আক্রমণ অন্ততপক্ষে ঠেকাতে পারবো। সুতরাং বাণিজ্যের জন্য আমরা যেভাবে চীনের উপর নির্ভর করি, সেই একইভাবে আমাদের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য চীনের উপর নির্ভর করার দিস ইজ দ্য হাই টাইম। ইভেন আপনারা যদি পাকিস্তানের দিকেও তাকান, পাকিস্তান শুধু চীন থেকে অস্ত্রই কিনতেছে না, বরং সব ধরনের মিলিটারি সাপোর্ট নিচ্ছে। আপনারা যদি অপারেশন সিন্দুরের কথা একটু রিমাইন্ড করেন, ভারত যখন পাকিস্তানের এগেনস্টে অপারেশন সিঁদুর পরিচালনা করে বা অপারেশন সিঁদুর অ্যানাউন্স করে, তখন পাকিস্তান সরাসরি চীন থেকে লাইভ ডেটা, মিলিটারি ইনফো থেকে শুরু করে স্যাটেলাইট ইনফো পর্যন্ত নিয়ে পাকিস্তানের অপারেশন সিঁদুরের মোকাবেলা করেছিল। এমনকি চীনের প্রযুক্তির ফাইটার জেট দিয়ে ইন্ডিয়ার রাফাল পর্যন্ত ডিস্ট্রয় করে দিয়েছে, যেটা রাফালের মাদার কোম্পানি বা রাফালের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হয়ে গিয়েছে। সো বলা যায় চীনের সাহায্যের কারণে ভারত সে অপারেশন থেকে পিছু হাঁটা এবং এখানে পাকিস্তানের জয় বলা যায়। সো পাকিস্তান যদি চীন থেকে সব ধরনের সুযোগ সুবিধা বা সহায়তা নিতে পারে, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? তাই আজকের ভিডিওতে চীনের সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত আধুনিক অস্ত্র প্রযুক্তি দেখে বিশ্লেষণ করার চেষ্টা করব কেন এই কুচকাওয়াজ বাংলাদেশের জন্য চীনের পক্ষ থেকে একটি বড় অপরচুনিটি। সাম্প্রতিক সময়ের চীনের এই ভিক্টোরিয়া ডে প্যারেডে পানি নিচে চলা সাবমেরিন থেকে শুরু করে এয়ার লঞ্চ পারমাণবিক মিসাইল, ড্রোন থেকে অ্যান্টি ওয়ারশিপ হাইপারসনিক মিসাইল, ফাইটার জেট থেকে লেজার অস্ত্র সবই ছিল। চীনের সর্বশেষ সামরিক কুচকাওয়াজে এমন কিছু ছিল যা আজ না হলেও আগামীকাল আমেরিকা, ভারত কিংবা পুরা বিশ্বের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর চীন যদি বিশ্বের সামনে এত ভয়ঙ্কর সকল অস্ত্র প্রকাশ করেই ফেলে, এবার একবার কল্পনা করুন তো, বা কল্পনা করাই কঠিন যে কোন কোন অস্ত্রগুলো যেগুলো চীন গোপন রেখেছে সেগুলো আরো কত ভয়ঙ্কর হতে পারে
বা সামনে আরো কত ভয়ঙ্কর অস্ত্র তৈরি করছে যেগুলো চীনের ইনভেন্টরিতে আসে। এই কুচকাওয়াজে দেখার মতো অস্ত্রের অভাব ছিল না, তবে চীনের নতুন হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইলগুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। চীনের কুচকাওয়াজে অ্যান্টিশিপ মিসাইলের জন্য একটি পৃথক বিভাগ রাখা হয়েছিল যেটা YJ-15, YJ-17, YJ-19 এবং YJ-20। এর মধ্যে 3টি ছিল হাইপারসনিক, অর্থাৎ এমন মিসাইল যা শব্দের গতির 5 গুণ পর্যন্ত দ্রুততা অর্জন করতে পারে। এই মিসাইলগুলো বাতাসে নিজেদের পথ পরিবর্তন করে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারকে ফাঁকি দিতে পারে। এর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ছিল YJ-19। YJ-19 একটি ক্রুজ মিসাইল হলেও র্যামজেট ইঞ্জিন এটা পুরো গেম চেঞ্জার হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছে যে এটা একটা আনএক্সপেক্টেড বা অপ্রত্যাশিত পথ অনুসরণ করে চলতে পারে। সে অপ্রত্যাশিত পথটা কি, সেটা হচ্ছে ও যখন তার শত্রুপক্ষের টার্গেটে হামলা করে, শত্রুপক্ষের টার্গেটে যাওয়ার সময় একদম নিম্ন উচ্চতায় চলতে পারে। সো তার এই যে নিম্ন উচ্চতায় চলতে পারার ক্যাপাবিলিটি বা নিম্ন উচ্চতায় গিয়ে হামলা করার ক্যাপাবিলিটির কারণে তখন হচ্ছে শত্রুপক্ষের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম এবং যে রাডার ব্যবস্থা এই অস্ত্রকে, এই মিসাইলকে ট্র্যাক করতে পারে না। সো ও যখন এই মিসাইলকে ট্র্যাক করতে পারে না তখন ও কিন্তু তার টার্গেটে একদম 99.99% সূক্ষ্মভাবে অ্যাটাক করতে সক্ষম হয়। এবং আপনি চিন্তা করেন, আপনি যদি এটাকে টার্গেটই করতে না পারেন, আপনি যদি এটাকে ট্র্যাকই করতে না পারেন, তাহলে আপনি এটাকে ডিস্ট্রয় করবেন কিভাবে? সো এইরকম ভয়ঙ্কর অস্ত্রই হচ্ছে এই YJ-19। $1 বিলিয়ন একটি বিমানবাহী রণতরীকে YJ-19 মতো এমন একটি হাইপারসনিক মিসাইল কয়েক মিনিটের মধ্যে সমুদ্রের তলায় পাঠাই দিতে পারে। সো এটা আমেরিকার প্রতি একটা সুস্পষ্ট বার্তা যে তুমি বিমানবাহী রণতরী দিয়ে যতই গেট আপ সেট আপ দেখাও না কেন, তোমার ওই সুবিশাল রণতরীগুলাকে খাইয়া দেওয়ার জন্য আমার এরকম 2-1টা মিসাইলে যথেষ্ট। চীন এই কুচকাওয়াজে মানববিহীন যুদ্ধে তাদের অগ্রগতির একটা ঝলকও দেখায়। পানির নিচে ড্রোন দিয়ে শুরু করা যাক। চীন তার এই কুচকাওয়াজে 2 ধরনের অতিরিক্ত বড় মানববিহীন পানির নিচের যান বিশ্বের সামনে তুলে ধরেছে। 60 ফিট লম্বা আনম্যান্ড সাবমেরিন AJAX-002 এবং HSU-100। এই আনম্যান্ড সাবমেরিনগুলোর টর্পেডো আকৃতির বডি এবং পাম্প জেট প্রোপালশন সিস্টেম দেখায় যে এই ড্রোনগুলো পানির নিচে স্টেলথ ক্ষমতাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে চীনের এই ধরনের ড্রোনগুলোতে স্টেলথ প্রযুক্তি কার্যকর। আজকের দিনে চীন বিশ্বের সবচেয়ে বড় অতিরিক্ত বড় পানির নিচে ড্রোন প্রোগ্রাম পরিচালনা করছে, যেখানে কমপক্ষে 5 ধরনের ড্রোন ইতিমধ্যে কার্যকর অবস্থায় আছে। আমি টেস্টিং কিংবা তত্ত্বের কথা বলছি না, এগুলো ইতিমধ্যে অপারেশনাল। এর পাশাপাশি কিছু মানববিহীন সার্ফেস ভেসেল বা নৌকাও কুচকাওয়াজে ছিল, কিন্তু আসল সাম্রাজ্য ছিল চীনের মানববিহীন আকাশযান। চীন কমপক্ষে 4টি নতুন ড্রোন এই কুচকাওয়াজে প্রদর্শন করেছে, যার মধ্যে একটি হলো G1 লয়াল উইংম্যান। স্টেলথ সক্ষম এই আক্রমণাত্মক ড্রোন মানব চালিত জেটের সাথে সমন্বয় করে আকাশ যুদ্ধকে নেক্সট লেভেলে নিয়ে যেতে সক্ষম। আপনি যদি টপ গান সিনেমা দেখে থাকেন তাহলে উইংম্যানের ধারণা বোঝা সহজ। ম্যাভরিক এবং আইসম্যান একে অপরকে উইংম্যান হিসেবে ব্যবহার করেছিল। তাহলে কল্পনা করুন, আপনার উইংম্যান একজন মানুষ না, আপনার উইংম্যান হচ্ছে AI সজ্জিত একটা ড্রোন, যেটা আপনার জন্য আপনার আক্রমণও করতে পারবে এবং আপনার জন্য মিসাইলও কালেক্ট করতে পারবে। চীনের রাষ্ট্রীয় মিডিয়ার দাবি অনুযায়ী এই নতুন ইন্টিগ্রেটেড ড্রোন মানববিহীন উইং প্লেন ও শিপবর্ন হেলিকপ্টার ড্রোন মিলে চীনের আকাশ যুদ্ধকে ইতিমধ্যে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত করে দিয়েছে। এই ড্রোনগুলো স্টেলথ আক্রমণের পাশাপাশি বৃহৎ এলাকার নজরদারির কাজ করতে পারে এবং অন্যান্য ড্রোনের সাথে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ চালাতে পারে। চীনের এই কুচকাওয়াজে আরো 2টি নতুন ড্রোন দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ তাদের ডিজাইন চীনের মানব চালিত 6ষ্ঠ প্রজন্মের ফাইটার জেটের মতো। বিমান চালক বিশেষজ্ঞদের মতে এই ড্রোনগুলোর দৈর্ঘ্য প্রায় 16 মিটার, যা চীনের J-10 ফাইটারের সমান। বিশেষজ্ঞরা মনে করেন এই নতুন ড্রোনগুলো সুপারসনিক ফাইটার সক্ষমতা রাখতে পারে, অর্থাৎ ভবিষ্যৎ যুদ্ধের জন্য এই ড্রোনগুলো মানব চালিত বিমানের সাথে মিলে চীনকে আকাশে আধিপত্য অর্জনে ব্যাপক সহায়তা করবে। এই প্রযুক্তি যুক্তরাষ্ট্র এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে বলে জানা যায়, কিন্তু চীন স্পষ্টতই তা কার্যকর করে ফেলেছে। সবশেষে কুচকাওয়াজের ভান্ডারের সবচেয়ে জাঁকজমক ছিল পারমাণবিক ট্রায়াড। এর মধ্যে প্রথমেই ছিল DF-5C, যেটির সেই গ্লোবাল রিচ পারমাণবিক মিসাইল যাকে আমরা পর্বের শুরুতে উল্লেখ করেছিলাম। এই মিসাইলটি বেজিং থেকে প্রথমবার এই কুচকাওয়াজে প্রদর্শিত হয়, কিন্তু এরপরে আসে DF-61। এই ডংফেং 61 একটি রোড মিসাইল ICBM, যা তার গতিশীলতা এবং টিকে থাকার ক্ষমতার জন্য অত্যন্ত পরিচিত। এর আনুমানিক রেঞ্জ 12,000 কিলোমিটার, অর্থাৎ এটা বেজিং থেকে ওয়াশিংটন DC পর্যন্ত পৌঁছাতে সক্ষম। আর এর পেলোড ক্ষমতাও 3.6 টন এবং এটি 7টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এর সলিড ফুয়েল প্রোপালশন সিস্টেম এটিকে দ্রুত মোতায়েন করতে সহায়তা করে, অর্থাৎ আপনি সব পারমাণবিক ঘাঁটি বা শহর ধ্বংস করে দিলেও এই রকেট লঞ্চার মোবাইল এটি পাহাড়ের মধ্যে লুকিয়ে থেকেও আক্রমণ করতে পারে। এরপর আসে DF-31BJ মিসাইল। DF-31BJ ও একটি সাইলো ভিত্তিক ICBM, যা DF-31 সিরিজের সর্বশেষ সংস্করণ। এটার রেঞ্জও 11,000 কিলোমিটারের বেশি, যেটা আমেরিকার মূল ভূখণ্ডকে তার আঘাতের ক্যাপাবিলিটির মধ্যে নিয়ে আসে। এই মিসাইলটি একটি একক পারমাণবিক ওয়ারহেড বহন করে, মানে একটা পারমাণবিক ওয়ারহেড নিয়ে চলে এবং এটি সলিড ফুয়েল প্রোপালশন সিস্টেমে কাজ করে। স্থলভিত্তিক মিসাইলের পর আসে সাবমেরিন লঞ্চড JL-3 মিসাইল। JL-3 চীনের পারমাণবিক সক্ষমতাকে সমুদ্র পর্যন্ত প্রসারিত করে। এর আনুমানিক রেঞ্জ 9,000 থেকে 12,000 কিলোমিটার, যার ফলে এটি সাউথ চীনা
সি থেকে আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত করতে সক্ষম। এই মিসাইলটিও MIRV মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল দিয়ে সজ্জিত, অর্থাৎ একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং একাধিক শহর ধ্বংস করতে পারে। লাস্ট কয়েক মাস ধরে আমরা ব্যালিস্টিক মিসাইলের খেলা দেখেছি। কয়েকটা উদাহরণ যদি দেই, আমেরিকা যখন ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্য ক্রুজ মিসাইল বা ব্লাঙ্কার বাস্টার মিসাইল নিক্ষেপ করে সে পারমাণবিক ঘাঁটিতে, সে হামলার প্রতিবাদে ইরান কিন্তু কাতারের যে আমেরিকান ঘাঁটি আছে সেটাতে ব্যালিস্টিক মিসাইলের হামলা চালায়। এছাড়া ইসরায়েলের গাজা এবং ইরানের হামলা সহ এগুলোর প্রতিবাদেও কিন্তু ইরান এই পর্যন্ত অন্ততপক্ষে 400টা ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরানের মূল ভূখণ্ডে। এছাড়া আপনি যদি অপারেশন সিঁদুরের দিকে তাকান, ভারতে কিন্তু অপারেশন সিঁদুর পরিচালনা পাকিস্তানের এগেইনস্টে ব্যালিস্টিক মিসাইল ইউজ করেছিল। সো এই ব্যালিস্টিক মিসাইলের দিক থেকে চীন অনেকটা এগিয়ে আসে। তারা ক্রমাগত নতুন সিস্টেম প্রবর্তন করছে। এর মধ্যে একটি হলো JL-1 এয়ার লঞ্চ পারমাণবিক মিসাইল, যার প্রথমবার এই বিজয় কুচকাওয়াজে বিশ্বের সামনে প্রকাশিত হয়। এই মিসাইল H-6N বোমারু বিমানের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এবং এর রেঞ্জ প্রায় 8000 কিলোমিটার, অর্থাৎ বেজিং থেকে নিউ ইয়র্ক পর্যন্ত আঘাত করতে সক্ষম। এই মিসাইল পারমাণবিক হামলার পাশাপাশি অ্যান্টিশিপ রোলে ব্যবহার করা যায়। এছাড়া বেজিং এবারে কুচকাওয়াজে বেশ কিছু ট্যাঙ্ক, মানববিহীন যান, রোবোটিক কুকুর এবং ছোট ড্রোনও প্রদর্শন করেছে, যা দেখাচ্ছে চীনের সামরিক প্রযুক্তির পদচিহ্ন কতটা বৃদ্ধি পেয়েছে এবং কতটা উন্নত হয়েছে। এই কুচকাওয়াজে চীন LOA-1 লেজার সিস্টেমও প্রদর্শন করেছে, যা তাদের জাহাজ এবং স্থলভিত্তিক সিস্টেমে স্থাপন করা হবে। চীনা মিডিয়ার মতে এটা এতটাই শক্তিশালী লেজার উৎপন্ন করবে যা শত্রুর আগত মিসাইলকে বাতাসে গলিয়ে দিতে সক্ষম। শুনতে এটা সায়েন্স ফিকশনের মতো মনে হলেও মনে রাখবেন, বিশ্বের সকল উন্নত সামরিক রাষ্ট্রই এই লেজার অস্ত্র নিয়ে কাজ করতেছে। এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই প্রযুক্তি নিয়ে কাজ করতেছে। যে দেশ এই প্রযুক্তি অ্যাচিভ করবে বা যে দেশ এই প্রযুক্তিতে যত বেশি এগিয়ে থাকবে, যত বেশি শক্তিশালী হবে, সেই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সেই দেশের নিরাপত্তা তত বেশি শক্তিশালী হবে এবং কম খরচে শত্রু রাষ্ট্রের মিসাইল ঠেকিয়ে দিতে পারবে। সো চীনের এবার কুচকাওয়াজ প্রদর্শনের মাধ্যমে আমরা তিনটা পার্সপেক্টিভ দাঁড় করাতে পারে বা তিনটা পার্সপেক্টিভ আসতে পারে। প্রথমত, চীন বৈশ্বিক অস্ত্র উৎপাদন কেন্দ্রে পরিণত হচ্ছে। চীন যে কয়েক ডজনেরও বেশি নতুন অস্ত্র এবং অস্ত্রের ব্যবস্থা বিশ্বের সামনে প্রদর্শন করেছে, সেগুলো সবই চীন 2019 থেকে 2025 সালের মধ্যে নিজস্ব সক্ষমতায় উন্নয়ন, পরীক্ষা এবং সংযোজন করেছে। মাত্র এক দশক আগে পর্যন্ত বেজিং সামরিক প্রযুক্তি ছিল যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়ার উন্নত সমরাস্ত্রের কেবল সস্তা অনুকরণ বা নকল বা কপি। কিন্তু এই কুচকাওয়াজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে এখন চীনের সামরিক শিল্প কমপ্লেক্স আরো উদ্ভাবনী এবং বৈচিত্র্যময় অস্ত্র তৈরি করছে, বিশেষ করে ড্রোন এবং মিসাইলের ক্ষেত্রে। দ্বিতীয় পার্সপেক্টিভ হলো চীন আমেরিকার সাথে সরাসরি যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে। চীনের নতুন পারমাণবিক মিসাইল এবং হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল এই বছরের মূল ফোকাস ছিল, কারণ চীন যুক্তরাষ্ট্রের নৌ আধিপত্য মোকাবেলা করতে চায়। আজ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী রয়েছে, কিন্তু এসব নতুন চীনা মিসাইলের সামনে সেই রণতরীগুলো সহজ টার্গেট ছাড়া আর কিছু নয়। আমেরিকাকে যে সূক্ষ্ম বার্তা দেওয়া হচ্ছে তা হলো, তাইওয়ানের বিষয়ে তোমরা সংঘর্ষে জড়ায় না বা তাইওয়ানের বিষয়ে তোমরা নাক গলায় না। নাক গলালে আমরা এই অস্ত্রগুলো শুধুমাত্র আমাদের শান্তিরক্ষা বা খেলার জন্য বানায় নাই, এই অস্ত্রগুলো তোমাদের এগেইনস্টে ব্যবহার করবো। সো এখন থেকে তোমরা তাইওয়ানের বিষয় নিয়ে চুপ থাকো। থার্ড পার্সপেক্টিভ হলো চীন ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বা প্রস্তুতি নিয়ে নিয়েছে। কারণ হচ্ছে যে চীন তাদের এখন পর্যন্ত আবিষ্কৃত অস্ত্রগুলোতে সরাসরি AI ইন্টিগ্রেটেড করতেছে এবং AI দ্বারা পরিচালিত করতেছে, যেখানে আমেরিকার মতো দেশ এখন পর্যন্ত AI প্রযুক্তি ইন্টিগ্রেট করতেছে না তাদের অস্ত্রগুলোতে হ্যাকিং এর ভয়ে। সেখানে চায়না শুধু ইন্টিগ্রেটেড না, চায়না সেগুলো সরাসরি পরীক্ষামূলকভাবে চালিয়ে এখন এগুলা মূল পর্বে ব্যবহার করা শুরু করে দিয়েছে। সর্বশেষ পার্সপেক্টিভ বাট নট ইন এ লিস্ট, এই যে চীনের এত বড় শক্তি প্রদর্শন, এতগুলো অস্ত্র প্রদর্শন শুধু সামরিক কুচকাওয়াজের জন্যই ছিল না, বরং এটা একটা তাদের বিক্রয়ের প্রস্তাবও ছিল। আগে বলেছি চীনের এই কুচকাওয়াজে 26 জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তার মধ্যে বাংলাদেশ এবং মিয়ানমারের মতো দেশও ছিল। সো তাদের মধ্যে এই 26 জন আমন্ত্রিত দর্শকদের মধ্যে, এই 26 জন আমন্ত্রিত দেশ নেতাদের মধ্যে অনেকে অলরেডি অনেক নানা ধরনের অস্ত্র ক্রয়ের প্রস্তাব চীনকে দিয়ে রেখেছে। সো এই নতুন অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চীন তাদের ব্যবসায়িক সুযোগ, অর্থাৎ এই জায়গাটাতেও তারা বড় খেলোয়াড়, অস্ত্র বিক্রয়ের জায়গাটাতেও তারা বড় খেলোয়াড় হতে চায়, সেটার একটা ইঙ্গিত দিয়ে রেখেছে। এরপর দেখেন চীন পাকিস্তানের মাধ্যমে কিন্তু সুযোগে ভারতের এগেইনস্টে চীনের J-10C ফাইটারের মধ্যে PL-15 মিসাইল ব্যবহার করে অলরেডি ওইটা টেস্ট করে নিয়েছে, যেটা আবার ভারতের রাফাল এবং প্রায় 5টার মতো, আনঅফিশিয়ালি প্রায় 6টার মতো ফাইটার জেট ধ্বংস করে দিয়েছে। সো এটাকে অলরেডি টেস্টেড মিসাইল বলেও কিন্তু চীন এগুলো বিক্রি করবে বা বিক্রির প্রস্তাব রাখবে বিভিন্ন দেশের কাছে। এখন আসি, একদিকে বেজিং প্রতি বছর $250 বিলিয়ন ব্যয় করছে, অন্যদিকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত প্রতি বছর প্রায় $79 বিলিয়ন তাদের সামরিক বাহিনীর পেছনে ব্যয় করছে, যার মধ্যে 25% শুধুমাত্র সামরিক আধুনিকরণের জন্যই। এবার আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, তাহলে বাংলাদেশের সামরিক বাজেট 3.5 বিলিয়নের আশেপাশে, একটু কম বেশি হতে পারে। আর এই 3.5 বিলিয়নের মধ্যে 3 বিলিয়ন হচ্ছে সেনাবাহিনীর বেতন ভাতা, খাওয়া দাওয়া, এটার পিছনে চলে যায়। আর শুধুমাত্র 500 মিলিয়নের আশেপাশে, একটু কম বেশি হবে, বা ধরেন $1
বিলিয়ন হচ্ছে সামরিক সরঞ্জামাদি কেনার জন্য। এরপর ওই 1 বিলিয়ন থেকে দুর্নীতির টাকার হিসাব তো বাদই দিলাম। তারপরও কিছুক্ষণের জন্য হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে মিলিটারিতে বা বাংলাদেশ সামরিক বাহিনীর কেনাকাটা কোনো দুর্নীতি করা হয় না। সো দুর্নীতি করা না হলেও এই $1 বিলিয়ন ব্যয় করা হয় 3 বাহিনীর পেছনে, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর পেছনে। সো প্রতিজনের ভাগে 300 মিলিয়নের বেশি পড়ে না। এই 300 মিলিয়ন দিয়ে কি অস্ত্র কিনবে, কি কেনাকাটা করবে, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই বাজেট পুরাটাই অপ্রতুল। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকাই তাহলে আমরা দেখি ভারতের মিলিটারি বাজেট প্রতি বছর সিগনিফিক্যান্টলি বাড়ছে। অন্যদিকে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখবেন বাংলাদেশের মিলিটারি বাজেট প্রতি বছর নিম্নমুখী। মিলিটারি কেনাকাটায় দুর্নীতির কথা একটু না বললেই নয়। বাংলাদেশে মিলিটারি কেনাকাটা সবচাইতে বেশি হরিলুট হতো, আর এই মিলিটারি কেনাকাটা করতো শেখ রেহানার দেওয়ার জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী। আর এই জেনারেল তারেক আহমেদ সিদ্দিকীর এই বয়াল গ্রাস দুর্নীতির সরাসরি ভাগ পেত শেখ রেহানা এবং শেখ হাসিনা। ফলে এই গত 50 বছরে বাংলাদেশ মিলিটারি যেই জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যাওয়া তো দূরে থাক, আধুনিক ওয়ারফেয়ারের ফিল্ডে বাংলাদেশ মিলিটারি অন্তত পক্ষে আরো 50 ধাপ পিছিয়ে গেছে। আমি মিলিটারি নিয়ে করা 3টা ভিডিওতে বলেছি দিস ইজ দ্য হাই টাইম, এখনই মিলিটারিতে ইনভেস্ট করার একদম পারফেক্ট বা একদম সবচেয়ে উৎস এবং নেসেসারি সময়। এই সময়টাতে যদি আপনি মিলিটারিতে ব্যয় না করেন বা মিলিটারিতে ফোকাস না করেন তাহলে বাংলাদেশ মিলিটারি আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। এই মুহূর্তে আমাদের দরকার চীনের থেকে সাহায্য নিয়ে দীর্ঘ এবং দুর্নীতিতে ডুবে থাকা ক্রয়চক্র থেকে বেরিয়ে আসা এবং অভিযোজিত প্রযুক্তি, ড্রোন, কাউন্টার ড্রোন সিস্টেম, যুদ্ধক্ষেত্রে নজরদারি টুল এবং ইলেকট্রনিক যুদ্ধে ফোকাস করা। এগুলো দ্রুত উন্নয়ন করতে হবে, সেটার বিকল্প নাই। চীনের এই মহাসামরিক প্রদর্শনের পর ভারত কিন্তু বসে থাকবে না। ভারতও তার সামরিক বাহিনী নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য বড় বড় পদক্ষেপ নেবে এবং অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে। সো আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে কিন্তু ভারতই। ভারতের কারণে আমরা নেসেসারি অস্ত্র পর্যন্ত কিনতে পারি না। তাই এই ভারতের বাধাকে উপেক্ষা করে আমাদের সেনাবাহিনীকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই মুহূর্তে প্রয়োজন দক্ষ রাজনৈতিক এবং জনগণ ও সামরিক বাহিনীর জাগরণ। আমরা যদি চায়নাকে এখনই কাজে না লাগাতে পারে, চায়না থেকে এখনই সাহায্য নিতে না পারে, আমরা যদি চায়নাকে কাজে না লাগিয়ে আমাদের মিলিটারিকে আপগ্রেড না করি তাহলে যে কোনো সংকটাপন্ন সময়ে যদি সামনে চলে আসে সেই সময় খুব একটা আফসোস করে লাভ হবে না। এই মুহূর্তে আমাদের মিলিটারি আধুনিকরণের পদক্ষেপ নেওয়া জরুরি। চীন পারলে চীনের সহযোগিতা কাজে লাগিয়ে আমাদের কেন আধুনিকরণ করা সম্ভব হবে না? আধুনিকরণ সম্ভব না হওয়ার কোনো কারণ আমি দেখি না। সমস্যা হলো আমাদের ফোকাসই নাই। আমাদের রাজনৈতিক নেতারা রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপারে উদাসীন। তারা রাজনীতির নামে বিভক্তি করে, তারা চেতনার নামে বিভক্তি করে, তারা ধর্মের নামে বিভক্তি করে তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করে। ফলে কনসাসলি হোক আনকনসাসলি হোক আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তাকে উপেক্ষা করা হয়। আপনার রাষ্ট্রই যখন থাকবে না তখন এই চেতনা দিয়ে আপনি কি করবেন? সো দিস ইজ দ্য হাই টাইম। এখনের সময় হচ্ছে আমাদের মিলিটারিতে ফোকাস করা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।